গুলিবিদ্ধ ওসমান হাদি ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ারে স্থানান্তর, হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ প্রধান উপদেষ্টার। এখনো একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, বললেন তারেক রহমান। মোকাবেলায় সবাইকে সচেতন থাকার আহ্বান। নতুন করে সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি জামায়াতের, কাউকে নোংরামির সুযোগ দেওয়া হবে না, বললেন শফিকুর রহমান। এবং নির্বাচন বানচালের শক্তি পৃথিবীতে নেই, ফের বললেন প্রেস সচিব। তফসিলে সন্তুষ্ট সর্বস্তরের মানুষ, প্রার্থীদের প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। রাজধানী বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তার বাম কানের নিচে গুলি লেগেছে বলে জানা গেছে। জুমার নামাজের পর রাজধানী বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদিকে গুলি করা হয়। মোটরসাইকেল থেকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দেখতে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু জাফর। এ সময় তিনি বলেন, হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ওনার ব্রেনের যে অবস্থা হচ্ছে, ডান দিকে কানের দিক থেকে গুলি লেগে বাম দিক থেকে বের হয়ে গেছে। এবং গুলিটির যে ক্রাইটেরিয়া, মানে এটার ধরন হয় যেদিক দিয়ে ঢোকে সেটা ছোট, কিন্তু বের হয়ে যাওয়ার সময় বড় ইঞ্জুরি হয়, সেটা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদ ইউনূস। শুক্রবার প্রেস উইংয়ের এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে তিনি আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দেন উপদেষ্টা। একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। শুক্রবার বিকেলে ফার্মগেটের কেআইবি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ওসমান হাদি এবং এরশাদুল্লাহর উপর হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘৃণা ও প্রতিবাদ জানান। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনারে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে তৃতীয়বারের মতো ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। সূচক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন মেগা প্রকল্পের নামে পতিত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরেন। বিএনপি সরকার যখন জবাবদিহিতা নিশ্চিত করবে, ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে আমাদের ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড সেই মার কাছে যাবে যার জন্য সেটা দেওয়া হয়েছে, সেই কৃষক ভাইয়ের কাছে যাবে যার জন্য সেটা নির্ধারণ করা হয়েছে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ গড়ার নানা পরিকল্পনা তুলে ধরে সবাইকে দক্ষতা অর্জনের মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। যে কোনো মূল্যে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধকে ফিরিয়ে আনতে হবে, গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে, এবং আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে তোমাদের উপরে সবচেয়ে বড় সেই দায়িত্ব। বিএনপির মতন একটি দল, যেই দলের অতীতে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে ভবিষ্যতে এই দল আবারও দেশ পরিচালনা করবে। ভবিষ্যৎ পরিকল্পনা নিতে চাই যে একজন শিক্ষিত মা বেকার থাকবে না, তাকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। দেশ এখন গভীর সংকটে আছে উল্লেখ করে গণতন্ত্র বিরোধী একটি গোষ্ঠী নির্বাচন বানচালে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেন তিনি। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার তাগিদও দেন তারেক রহমান। একটি দল, গোষ্ঠী বা কিছু ব্যক্তি এই দেশকে, দেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। যারা বাংলাদেশের অস্তিত্বে, স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করেন, আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে
বেশি ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় উসমান হাদি এবং সম্প্রতি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর উপর হামলার ঘৃণা ও প্রতিবাদ জানান তিনি। সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের উচিত হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানোর। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরে মনোনয়নপত্র জমা দেবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রামের মেহেদীবাগে নিজের বাসভবনে এক কর্মী সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে এবং 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। মনোনয়ন নিয়ে দলের ভেতর বিদ্রোহের কোনো সুযোগ নেই। দল যাকে মনোনয়ন দেবে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করার আহ্বানও জানান তিনি। রহমান সাহেব বাংলাদেশে অবশ্যই খুব দ্রুত ফিরবেন, ওনার মনোনয়ন জমা দেবেন সমস্ত জাতির সঙ্গে এবং জাতির প্রত্যাশা উনি অক্ষরে অক্ষরে পালন করবেন। এই নির্বাচন না হওয়ার জন্য এতদিন ষড়যন্ত্র চলছে, এটা অব্যাহত থাকবে। বাংলাদেশের মানুষ প্রতিহত করবে। 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা হলে যথাযথ জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কাউকে এ ধরনের নোংরামি করার সুযোগ দেওয়া হবে না উল্লেখ করে বাংলাদেশের মাটি কারো বাপ দাদার জমিদারি নয় বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, হামলাকারীদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। এক্ষেত্রে সরকারের কোনো ধরনের ঢিলামি বরদাস্ত করা হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে এই কথা বলেন তিনি। এছাড়া অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টাকারীদের সরকার কঠোর হস্তে দমন করবে বলেও জানিয়েছেন প্রেস সচিব। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে জানিয়ে তিনি বলেন, স্বৈরাচারের 15 বছরে মানুষ কোনো ভালো নির্বাচন পায়নি, তাই সবাই ভালো একটি নির্বাচন চায়। কোনো শক্তি নাই এই নির্বাচনকে ডিসরাপ্ট করার মতো। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে, কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ কিছু না, কোনো ধরনের। আর যারা আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে, আপনারা দেখেছেন কালকে আমরা কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। যারা এটা করবেন, যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন, কঠোর হাতে দমন করা হবে। প্রতীক্ষিত নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়েছেন রাজনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানী সহ সর্বস্তরের মানুষ। তবে জনপ্রতিনিধিদের নির্বাচনী প্রতিশ্রুতি পরবর্তীতে বাস্তবায়িত হয় না জানিয়ে হতাশা ব্যক্ত করেন শ্রমজীবী মানুষেরা। আর এই হতাশার জায়গায় কাজ না করতে পারলে শেষ পর্যন্ত জনপ্রতিনিধিরাই ক্ষতিগ্রস্ত হয় বলে মনে করছেন রাজনীতিবিদরা। এমন অবস্থায় সুষ্ঠু গণতন্ত্রের স্বার্থে নির্বাচনী প্রতিশ্রুতি পালনের তাগিদ দিলেন রাষ্ট্রবিজ্ঞানীরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই স্লোগান নিয়েই গত বছরের জুলাই শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন। ঘটনা পরস্পরায় যা গড়ায় সরকার পতনের আন্দোলনে। আর আওয়ামী লীগ সরকার পতনের পর আবারও শুরু হয় নতুন দেশের স্বপ্ন দেখা। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। সিসির তফসিল ঘোষণার মধ্য দিয়ে জাতি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী যাত্রা শুরু করলো। আর এই নির্বাচনকে স্বাগত জানিয়েছেন শ্রমজীবী মানুষেরা। তবে তাদের হতাশাও কম নয়। তফসিল ঘোষণা হচ্ছে, নির্বাচন হইলে তো ভালো হইব সবার জন্য। নির্বাচনের আগে তো মনে করেন কত চা খাওয়ায়, কত কিছু করার পরে মনে করেন খালি কোনো নাম ভোট পাস করতে পারলে তারপর আর আমাকে দিকে আর খেয়াল নেই, তখন মনে করেন একটা চুরির দান্দা। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরই হবে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের সবচেয়ে বড় দায়িত্ব ও চ্যালেঞ্জ। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অ্যাটলিস্ট মাস পিপল তাদের
ভোট দিতে পারবে এরকম একটা আশা তৈরি হয়েছে। রাজনৈতিক সংস্কৃতিতে আসলে নির্বাচনটাকে জাস্ট একটা মানে ওই যে বলতে মানে নৌকা পার হওয়া বা বৈতরণী পার হওয়ার একটা উপায় হিসাবে দেখা, কিন্তু 5 বছর ধরে যে গণতান্ত্রিক যে কালচারগুলো লালন, যে আপনাকে জনপ্রতিনিধি হিসাবে জনগণের প্রত্যেকটা জিনিস গুরুত্বের সাথে দেখা হবে, সেই জিনিসগুলো তো হয় না। আলটিমেটলি আমরা পরবর্তীতে নির্বাচনের পরে পাওয়ার পলিটিক্সে চলে যাই। সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে বলে প্রত্যাশা জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। জাতির জন্য এখন নির্বাচনের বিকল্প নাই। যাদের হাতে অনেক অস্ত্র আছে, যারা পাড়া মহল্লায় নানান রকমের মস্তানি করে, এদের কোনো পার্টি পরিচয় নাই, বরঞ্চ এক বাক্যে আমরা বলতে পারি যে এরা সমাজের শত্রু, দেশের শত্রু। কাজে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এটা আমরা আশা করি যে সরকার এদেরকে আর কাস্টডিতে নেবে। কথার ফুলঝুরিতে ভুলিয়ে ভোটারদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে নির্বাচিত জনপ্রতিনিধিকেই সমস্যায় পড়তে হবে বলেও মনে করেন এই জামায়াত নেতা। রাজনৈতিক দলের উপর কোনো আস্থা নাই, যারা ফি নির্বাচনের সময় আমাদেরকে আশ্বাস দেয়, নির্বাচনের পরে আমাদের কথা ভুলে যায়। এটা তো আসলে অ্যাজ ইউজুয়াল আমাদের দেশের চিত্র। এখন পলিটিক্যাল পার্টির দায়িত্ব যে চিত্রটা পরিবর্তন করা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ঘোষিত তফসিল নিয়ে সবচেয়ে বেশি উৎসাহিত তরুণরা। 10-15 বছর যাবৎ ভোটার হলেও এতদিন ভোট দিতে না পারার আফসোস এবার ঘুচবে বলে মনে করছেন তারা। আবার নতুন ভোটারদের মাঝেও দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। এবার উৎসাহ উদ্দীপনায় ভোট দিয়ে পছন্দের প্রার্থী বেছে নেওয়ার সুযোগ পাবেন বলে আশা করছেন তারা। ভোট নিয়ে তারুণ্যের ভাবনার কথা জানাচ্ছেন মনিরুল ইসলাম। ছিল অনেক সংশয়, জাতীয় নির্বাচন নিয়ে জলঘোলাও কম হয়নি। এরই মধ্যে ঘোষণা হয়েছে তফসিল, আর এতেই কেটে গেছে নির্বাচন নিয়ে সকল ধোঁয়াশা। শহর, নগর, গ্রাম জুড়ে তাই সৃষ্টি হয়েছে নির্বাচনী আমেজ। এ ভোট নিয়ে তরুণরাই বেশি আগ্রহী। অনেকে 15 বছর আগে ভোটার হয়েও সুযোগ হয়নি ভোট দেওয়ার, আবার অনেকেই হয়েছেন নতুন ভোটার। তারা এবার আশাবাদী ভোট দেওয়ার ব্যাপারে, তাই আনন্দচিত্তেই তফসিলকে স্বাগত জানিয়েছেন। এতদিন তো দেশ স্বৈরাচারের কবলে ছিল, এখন যেহেতু মুক্তি হয়েছে, এখন সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে। তো যে ক্যান্ডিডেটরা দেশের জন্য কিছু করতে পারবে, দেশের জনগণের পাশে থাকতে পারবে, তাদের জন্যই দেওয়ার চেষ্টা করবো আর কি। নির্বাচন হলে নির্বাচিত সরকার আসবে, তারা একটা কাঠামো গড়ে তুলবে, অবশ্যই একটা সুন্দর পরিবেশ তৈরি হবে আশা করি। চায়ের দোকান, বাজার, রাস্তার মোড় সবখানেই তরুণদের উপস্থিতি চোখে পড়ার মতো। তাদের নিয়ে যিনি ভাববেন তারুণ্যের ভোটটা তিনিই পাবেন বলেও জানান তারা। যে সরকারি ক্ষমতায় আসুক, আমাদের হইতেছে দুর্নীতিমুক্ত আমরা একটা দেশ চাই। এই চাঁদাবাজি, তারপরে হইতেছে যে গুম খুন, আমরা তারপরে যে মাদকাসক্ত যে যারা আছে এদের নিরাময়, মানে ওভারঅল একটা ভালো একটা পরিবেশ চাই। একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা আর কি, যাতে আমরা দেশেই কর্মসংস্থানের ব্যবস্থা করে আমরা যাতে দেশেই শান্তিতে নিজের বাবা মার সাথে ফ্যামিলির সাথে থাকতে পারি। আর নারীরা দেশের অর্ধেক ভোটের অংশীদার। নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগটাই তাদের সবচেয়ে বড় প্রত্যাশা। ইস্তেহার দেখেই ব্যালটে রায় দেবেন বলেও জানান তারা। সুষ্ঠু নির্বাচন হোক, সবাই জনগণের পক্ষে কাজ করুক, এটাই চাওয়া, বেশি কিছু না। আর হত্যা, খুন, গুণ এগুলো না ইদানিং নর্মাল হয়ে যাচ্ছে, তো সেই জিনিসটা যেন না হয়। প্রত্যেকের জীবনের একটা নিরাপত্তা চাই। বাংলাদেশে যেহেতু তরুণরা একটা সমাজকে ধরে নিয়ে যায়, তো আমার মনে হয় তারেক রহমান আমাদের বুঝটা বুঝবে। আর ওনার মেয়েও আছে যিনি আমাদের ভবিষ্যতে আমাদের দেশ ধরবে, জাইমা রহমান। প্রচলিত শিক্ষার কারিকুলাম পরিমার্জন, গবেষণা খাতে বরাদ্দ, স্বাস্থ্য ও নগর পরিকল্পনা যেন নির্বাচনী ইস্তেহারে গুরুত্ব পায়, সেই প্রত্যাশাই সবার। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন বাজারে নিত্য পণ্যের দামে রকম ফের দেখা গেছে। শাকসবজি ও ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও মাছ ও মাংসের দামে তেমন কোনো পরিবর্তন নেই। এদিকে তেলের দাম লিটারে 5 টাকা বাড়ায় ক্ষোভ জানিয়ে বাজার মনিটরিং বাড়ানোর তাগিদ দেন ক্রেতা বিক্রেতারা। সুরাইয়া মুনির রিপোর্ট। শীতের সকালটায় রাজধানীর বাজারগুলোতে দেখা গেছে শীতের সবজি সমাহার। সরবরাহ ও উৎপাদন বেশি থাকায় গেল সপ্তাহের তুলনায় বাজারে সবজি আসার পরিমাণ বেড়েছে। ফ্রেশ জিনিস নিয়ে আসে, ফ্রেশটা একটু সাজায় রাখে, দামটা ডাবল। ইতিমধ্যে বেশ কিছু সবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা কমেছে। ডজন প্রতি ডিমের দাম কমেছে 10 থেকে 15 টাকা। গরুর মাংস অপরিবর্তিত থাকলেও ব্রয়লার মুরগির দাম 150 থেকে 160 টাকা করায় ক্রেতাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। আগে থেকে কমছে, আগে তো ছিল ব্রয়লার ছিল আপনার 170, ডিমের দাম প্রচুর কম, দাম সামনে আরো কমবো। এই সময় হয়তো আনুষ্ঠানিকতা বেশি থাকে,
যার ফলে চাহিদার এগেনস্টে যে ওটা এটাকে যে সরবরাহ করবে হয়তো বা ওটা নিশ্চিত করতে পারছে না। আমরা যা বেচতে আছি কাস্টমাররা এখন আমাদের লস হলো, আমরা কাস্টমারে দিয়ে দিই। তবে রাজধানীর নামকরা বাজারগুলোতে দাম একটু বেশি বলে ক্ষোভ জানান ক্রেতারা। জিনিসপত্রের দাম তো হাতে দেওয়ার মতো না, সবকিছুই তো দাম একেবারে ঊর্ধ্বগতি। এদিকে মাছের বাজারে রুই, কাতলা, পাঙাশ সহ বেশিরভাগ মাছ আগের দামে বিক্রি হচ্ছে। তবে দোকান ভেদে পার্থক্য দেখা গেছে পেঁয়াজ ও আলুর দামে। তাতে বিপাকে সাধারণ ক্রেতারা। 25 টাকা কেজি, সেটা 50 টাকা হয়ে যাচ্ছে। পেঁয়াজের দাম এক জায়গায় বলতেছে 145, এক জায়গায় বলছে 130। তো এটা তো আমরা যারা ক্রেতা আমাদের জন্য তো খুবই হার্মফুল হয়ে যাচ্ছে। পুরান আলু এখন কমে গেছে, 20 টাকা 25 টাকা কেজি। নতুন আলু ধরেন আগে ছিল 100 টাকা, এখন হয়ে গেছে 30 টাকা। তার কত কমবো? খালি পেঁয়াজের দামটা একটু বাড়তি, পুরান পেঁয়াজ শেষ, নতুন পেঁয়াজ আসতেছে, কমতেছে। শুক্রবারে ওই কাস্টমার বেশি থাকে, ডিমান্ড বেশি, যে কারণে ওরা একটু বাড়িয়ে দাম চায় এবং বাড়িয়ে বিক্রি করে আর কি। এদিকে ভোজ্য তেলের দাম লিটারে 5 টাকা বাড়ায় ক্রেতা বিক্রেতা উভয়েই ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, সরবরাহ সংকট না থাকলেও প্রায় দাম বাড়ানোয় সাধারণ মানুষের নিত্য জীবনে চাপ বাড়ছে। নতুন রেটের তেল এখনো নিই নাই, আমরা বলে গেছে 955 টাকা। বাজারে স্থিতিশীলতা ফেরাতে কার্যকর তদারকির দাবি সবার। মূল সিন্ডিকেটটা কোত্থেকে আসছে এগুলো আপনি একটা চ্যানেল ধরতে ধরুন, কিছু করতে সাপ বের হয়ে গেছে। কি দরকার? কেউ আর কিছু করতে চায় না। শীঘ্রই নিত্যপণ্যের দাম সাধারণের নাগালের মধ্যে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হলো 19তম দ্বিবার্ষিক পুনর্মিলনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজনে আনন্দ উৎসবে মেতে ওঠেন ঢাবির ইতিহাস বিভাগের প্রাক্তনরা। সকাল থেকে ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা এই মিলন মেলায় আসতে থাকেন। ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, এই পুনর্মিলনী প্রজন্মের সেতু বন্ধন রচনার এক মূল্যবান সুযোগ। খেলার খবর, ক্রিকেট। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের প্রথম ম্যাচে কাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ড মাঠে বাংলাদেশ সময় সকাল 11টায় খেলা শুরু হবে। এবারের আসর বাংলাদেশের ট্রফি ধরে রাখার মিশন। এর আগের দুই আসরেই বাংলার যুবা টাইগাররা চ্যাম্পিয়ন হয়েছিল, তাই জয় দিয়ে আসর শুরু করতে চায় আজিজুল হাকিমের দল। তবে সবশেষ দেখায় বাংলাদেশের সঙ্গে 2-2 ব্যবধানে সিরিজ ড্র করেছিল আফগানিস্তান। এশিয়ান ইউথ প্যারা গেমসে স্বর্ণপদক জিতল বাংলাদেশের চৈতি রানী। দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইউথ প্যারা গেমসে জেভেলিন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের চৈতি। সাফল্য শুধু ব্যক্তিগত মাইলফলক নয়, এটি বাংলাদেশের প্যারা ক্রীড়াঙ্গনের জন্য এক অর্জন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের প্রান্তিক সম্প্রদায় থেকে উঠে আসা প্রতিভাবান প্যারা অ্যাথলেট চৈতি রানী দেব এর আগে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি জাতীয় যুব প্যারা গেমস চলাকালে চৈতিকে বাছাই করা হয়। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে নামগুলো জানিয়ে দিচ্ছি আরো। গুলিবিদ্ধ ওসমান হাদি ঢাকা মেডিকেল থেকে এবার কেয়ারে স্থানান্তর। হামলাকারীদের গ্রেফতারে নির্দেশ প্রধান উপদেষ্টার। এখনো একটি গোষ্ঠী নির্বাচন বানচালে ষড়যন্ত্রে লিপ্ত, বললেন তারেক রহমান। মোকাবেলায় সবাইকে সচেতন থাকার আহ্বান। নতুন করে সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি জামায়াতের, কাউকে নোংরামির সুযোগ দেওয়া হবে না, বললেন শফিকুর রহমান। এবং নির্বাচন বানচালের শক্তি পৃথিবীতে নেই, ফের বললেন প্রেস সচিব। তফসিলে সন্তুষ্ট সর্বস্তরের মানুষ, প্রার্থীদের প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।